আচ্ছা, আগের দিন আমরা এই 4 নাম্বার ইউনিট তার ডিমান্ড সাইড ম্যানেজমেন্ট এই টপিকটা আলোচনা শুরু করেছিলাম। আগের দিন আমি ডিমান্ড সাইড ম্যানেজমেন্ট সম্পর্কে যে আলোচনা করেছিলাম সেখানে বলা হয়েছিল যে ডিমান্ড সাইড ম্যানেজমেন্টের উদ্দেশ্যটা কি। ডিমান্ড সাইড ম্যানেজমেন্টের উদ্দেশ্য হচ্ছে যেটা পিক আওয়ার্স, সেই পিক আওয়ারের যেটা লোড থাকে সেই লোডটাকে যতটা সম্ভব কম করা, এবং যে সময়গুলো হচ্ছে কম লোড থাকে সেই সময়ে ওই পিক আওয়ারের লোডগুলোকে শিফট করা। ঠিক আছে, তো এইটা করবার মাধ্যমে কি কি উদ্দেশ্য সফল হবে, এইটা যদি করা হয় তাহলে একদিক থেকে দেখতে গেলে যেটা ম্যাক্সিমাম ডিমান্ড সিস্টেমের আছে সেই ম্যাক্সিমাম ডিমান্ডটা কম হবে, অন্যদিকে যে অ্যাভারেজ কনজামশন সেটা কিন্তু খুব একটা অল্টার করবে না। এবার ম্যাক্সিমাম ডিমান্ড যদি সিস্টেমের কমে যায় সেক্ষেত্রে কি সুবিধা পাওয়া যাবে না, সুবিধাটা হচ্ছে আমাদের যে জেনারেশন ক্যাপাসিটি সেটাকে তো ম্যাক্সিমাম ডিমান্ড অনুযায়ী ডিজাইন করতে হবে, অথবা যে ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন লাইনগুলোকে বানাতে হয় সেগুলোকেও তো ওই ম্যাক্সিমাম ডিমান্ড যাতে ক্যারি করতে পারে সেই অনুযায়ী ইনস্টল করতে হবে। এবার ম্যাক্সিমাম ডিমান্ড কমে গেলে এইগুলোকে ইনস্টল করবার জন্য যে ক্যাপিটাল কস্ট হতো সেই ক্যাপিটাল কস্টটা কমে যাবে, এবং এর এফেক্ট কোথায় পড়বে, ক্যাপিটাল কস্ট কমে গেলে ব্যাংক থেকে লোন কম নিতে হবে, ব্যাংক থেকে লোন কম নিতে গেলে ইন্টারেস্ট যেটা বছর বছর দিতে হয় সেই ইন্টারেস্টের পরিমাণটা কমে যাবে, এবং আলটিমেটলি এর এফেক্টটা কোথায় পাওয়া যাবে না, এনার্জি যে কস্ট, এনার্জির কস্টের মধ্যে তো এগুলো সব ধরা থাকে, কতটা লোনের ইন্টারেস্ট দিতে হচ্ছে কোম্পানিকে সেগুলো তো সমস্ত কিছুই ধরা থাকছে। সুতরাং এইগুলো যদি কমে যায় আলটিমেটলি এনার্জি কস্টও কমে যাবে। তো এটার জন্য কি করা হচ্ছে ডিমান্ড সাইড ম্যানেজমেন্ট করবার জন্য না, কনজিউমারকে উৎসাহিত করা হচ্ছে, কনজিউমারকে বলা হচ্ছে যে তোমরা যে সময়টা পিক লোড আওয়ার সেই সময় যতটা সম্ভব কম কনজামশন করো, অন্যদিকে তোমাদের যে লোড কনজামশন যেগুলো আছে বিশেষ বিশেষ বড় বড় যে লোড সেগুলোকে চেষ্টা করা হোক যেন দিনের সেই সময়ে চালানোর চেষ্টা করা হোক যে সময়ে চললে লোডটা যতটা সম্ভব কম থাকে, মানে সেই সময় যদি চালানো হয় তাহলে কি হবে, তাহলে পিক লোড যেটা আছে সিস্টেমের সেই পিক লোডের পরিমাণটা কিন্তু কমে যাবে, এবং সেই অন্য সময় যদি চালায় তাকে কিছু ইলেকট্রিসিটি বিলেও অনেক ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। ঠিক আছে, তো এইভাবে কনজিউমারকে উৎসাহিত করা হচ্ছে যাতে তারা দিনের অন্যান্য সময়ে তাদের লোডগুলোকে শিফট করে নেয়, বিশেষত ইন্ডাস্ট্রিয়াল এবং বাল্ক যারা কনজামশন করে সেই সমস্ত কনজিউমারদেরকে। তো এছাড়াও আরো কিছু টেকনিক তো থাকবে, শুধু তো এই টেকনিকই নয়, আরো কিছু টেকনিক আছে। সেইটা আমরা 3 নাম্বার যে পয়েন্ট এখান থেকে আলোচনা স্টার্ট করি, এর আগেরগুলো আগের দিন ডিসকাস করা হয়েছিল। An example of the use of energy storage units to store energy during off-peak hours and discharge it during the peak hours. এটার মানে কি, এটার মানে হচ্ছে যে এমন কিছু সিস্টেম করতে হবে যে যার মাধ্যমে যখন অফ পিক আওয়ার্স মানে কি, যে সময় বেশি লোড নেই সিস্টেমে সেই সময়টাকে বলা হয় অফ পিক আওয়ার্স। ঠিক আছে, সেই অফ পিক আওয়ার্স এর মধ্যে আমরা কি করব, এনার্জিটাকে স্টোর করে নেব, এবং সেটাকে ডিসচার্জ কখন করব, ডিসচার্জ করব যখন পিক আওয়ার্স এর লোড খুব বেশি সেই সময় এটাকে ডিসচার্জ করব। ঠিক আছে, এইটা একটা প্রসেস হতে পারে। তো এটা কিভাবে করা যায় না, স্যার, হ্যাঁ বলো। কিন্তু এনার্জি তো স্টোর করে রাখা যায় না, মানে পড়েছিলাম যেটা। না, এনার্জি তো স্টোর করে রাখা যাবে না, মানে এনার্জিটা মানে কি অ্যাকচুয়ালি স্টোর করে রাখা যাবে আমি আমি এক্সপ্লেন করছি ব্যাপারটা। ঠিক আছে, এই দেখো একটু দেখো, এ নিউয়ার অ্যাপ্লিকেশন অফ দ্য ডিমান্ড সাইড ম্যানেজমেন্ট ইজ টু aid the grid operator in balancing the intermittent generations from the wind and solar units, particularly when the timing and magnitude of the energy demand does not coincide with the renewable generation. ঠিক আছে, এটা একটা প্রসেস, এখানে দুটো জিনিস বলা হয়েছে। তো প্রথমে আমরা ফার্স্ট যে পয়েন্টটা বললাম যে এনার্জি ডিউরিং অফ পিক আওয়ার্স অ্যান্ড ডিসচার্জ ডিউরিং পিক আওয়ার্স, এটা কিভাবে হয়। তো তোমরা এক ধরনের পাওয়ার প্ল্যান্টের নাম শুনেছো, পাম্প স্টোরেজ ইউনিট। ঠিক আছে, পাম্প স্টোরেজ বা পাওয়ার প্ল্যান্ট, এই ধরনের পাওয়ার প্ল্যান্টের নাম শুনেছো তো। হ্যাঁ স্যার, পুরুলিয়াতে আছে। পুরুলিয়াতে আছে পাম্প স্টোরেজ পাওয়ার প্ল্যান্ট। পাম্প স্টোরেজ পাওয়ার প্ল্যান্ট যেগুলো হয় সেখানে কি করা হয়, সেখানে হচ্ছে
দুটো জায়গা, ধরো একটা হচ্ছে অনেক উঁচু জায়গা আর একটা হচ্ছে নিচু জায়গা, ঠিক আছে? এটা ধরো অনেক উঁচু জায়গা আর এটা হচ্ছে আপার ড্যাম, এটা হচ্ছে সাপোজ আপার ড্যাম, এটা হচ্ছে আপার আর এটা হচ্ছে লোয়ার ড্যাম, ঠিক আছে? এবার কি হচ্ছে, এই যে লোয়ার ড্যাম, সেই লোয়ার ড্যামের যে জল, সেই জলটাকে পাম্পের মাধ্যমে পাম্প করে আমরা এটা কোথায় পাঠিয়ে দিচ্ছি না আপার ড্যামে স্টোর করা হচ্ছে। তো সেটা করবার জন্য কি দরকার, পাম্প যে চালিয়ে এই জলটা, এখানে যে জল আছে সেই জলকে আমরা যে আপার ড্যাম থেকে লোয়ার ড্যাম থেকে আপার ড্যামে পাঠাবো, তো এমনি এমনি তো যাবে না, তার জন্য ওটাকে পাম্প চালাতে হবে। পাম্প মানে কি, বেসিক্যালি একটা মোটর, একটা মোটর থাকবে, তো সেই মোটরের মাধ্যমে, মোটরের সঙ্গে পাম্প অ্যাটাচ থাকে, তো বেসিক্যালি মোটরের মাধ্যমে, মোটরটাকে চালানোর মাধ্যমে আমরা পাম্পিং অ্যাকশনটা পাবো এবং তার মাধ্যমে এই যে লোয়ার ড্যামের যে জল সেটাকে আপার ড্যামে পাঠিয়ে দেওয়া যাবে, ঠিক আছে? এটা কখন করা হবে, এই কাজটা কখন করা হবে? এই কাজটা করা হবে যখন হচ্ছে আমাদের অফ পিক আওয়ার্স। অফ পিক আওয়ার্স মানে কি, ধরো রাতের বেলা, রাতের বেলায় কি লোড ডিমান্ড বেশি থাকে? থাকে না। তো সেই সময় যদি আমরা এমনিতেই তো পাওয়ার জেনারেশনের ক্যাপাসিটি, যেখানে জেনারেশন ইউনিট যেটা আছে, জেনারেশন ইউনিটে তো এমনিতে ইলেকট্রিসিটি জেনারেট হয়েই যাচ্ছে। এবার হচ্ছে কি, সেটাকে তো ম্যাক্সিমাম ডিমান্ডের জন্য যে আমাকে ইনস্টল করতেই হয়েছে। এবার রাতের দিকে ডিমান্ডটা কমে গেছে, তো রাতের দিকে যখন অন্যান্য ডিমান্ড কমে গেছে, তখন আমার এই মোটরটাকে চালালে নিশ্চয়ই কোনো অসুবিধা নেই। তাহলে এই মোটর চালিয়ে রাতের দিকে যখন কম ডিমান্ড আছে, অফ পিক আওয়ার, সেই সময় জলটাকে স্টোর করে আপার ড্যামে রেখে দেওয়া হচ্ছে, ঠিক আছে? তার মানে কি, এইখানে যখন এটা ছিল, এটার পোটেনশিয়াল এনার্জি কম ছিল, আবার যখন আমরা এটাকে একটা আপার ড্যামে স্টোর করে রাখছি, এটা তো একটা উচ্চতায় স্টোর করছি, সাপোজ এটার হাইট হলো এইচ, হাইট হলো এইচ, তাহলে কি, একটা যদি জল, যদি ধরো এম ভরের জল থাকে, সেটাকে যদি আমরা এইচ উচ্চতায় স্টোর করে রাখি, তাহলে তার মধ্যে পোটেনশিয়াল এনার্জি স্টোর হবে কিনা, এমজিএইচ স্টোর হয়ে থাকবে, জলের মধ্যে পোটেনশিয়াল এনার্জি স্টোর হয়ে গেল আপার ড্যামে যখন ওটাকে আমরা পাঠিয়ে দিলাম। এবার কি হবে, এই যে জলের মধ্যে থাকা, যে জমে থাকা যে পোটেনশিয়াল এনার্জি, এটাকে কখন আমরা কাজে লাগাবো? এটাকে আমরা কাজে লাগাবো যখন পিক আওয়ার্স। পিক আওয়ার্স মানে কি, তখন আমার যে জেনারেশন ইউনিটটা আছে, জেনারেশন ইউনিট যতটা জেনারেট করছে, দ্যাট ইজ নট সাফিসিয়েন্ট, তার সঙ্গে আরো কিছু যদি আমার জেনারেশন ক্যাপাসিটি পাওয়া যায় তো ভালো হয়, কারণ লোড ডিমান্ড তখন বেড়ে গেছে। তখন কি করা হবে, এই যে আপার ড্যামের জল, এটাকে খুলে এটাকে আবার পাঠিয়ে দেওয়া হবে আমার, আবার নিচে লোয়ার ড্যামে পাঠিয়ে দেওয়া হবে, ছেড়ে দেওয়া হবে, কারণ এটা তো অলরেডি স্লোপ এরিয়া, স্লোপের জন্য অলরেডি জলটা নিচের দিকে নেমেই আসবে। এবং যখন এটা নিচের দিকে নেমে আসবে, তখন এই যে মোটরটা, যেটা আমার পাম্প অ্যাকশনের মাধ্যমে নিচের থেকে উপরের দিকে জলকে পাঠিয়েছিল, সেই মোটরটাই তখন কি হিসাবে কাজ করবে, সেটা তখন একটা অল্টারনেটর হিসাবে কাজ করবে, ঠিক আছে? অল্টারনেটর হিসাবে যখন এটা কাজ করবে, তখন মনে কি, এই যে স্লোপ বরাবর জলটা যখন নেমে আসছে, স্লোপ বরাবর জল যখন নেমে আসছে, তখন এটা এই টারবাইনকে ঘোরাবে এবং তখন এই যে অল্টারনেটর হিসাবে এটা কাজ করছে, তখন ইলেকট্রিসিটি প্রডিউস করবে। এবং এই যে ইলেকট্রিসিটিটা প্রডিউস হবে, সেটাকে আমরা গ্রিড থেকে যে ইলেকট্রিসিটি পাচ্ছিলাম তার সঙ্গে আমরা ফেলে দেবো। তাহলে কি হবে, মানে ওভারঅল গ্রিডের যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটিটা আরো বেড়ে গেল, কারণ আমরা এক্সট্রা একটা জেনারেশন এখানে প্রোভাইড করতে পারলাম। তো এইখানে আমরা আলটিমেটলি কি করলাম, আলটিমেটলি আমরা যেটা করছি, অফ পিক আওয়ার্স এর মধ্যে আমরা ইলেকট্রিক্যাল এনার্জিকে ইউজ করে আমরা জলের মধ্যে পোটেনশিয়াল এনার্জি স্টোর করে দিচ্ছি, এবং আলটিমেটলি যখন আমাদের পিক আওয়ার্স আসছে, পিক আওয়ার্সে আমরা এই জলের মধ্যেকার যে পোটেনশিয়াল এনার্জি, ওটাকে আমরা কাইনেটিক এনার্জিতে কনভার্ট করে দিচ্ছি ডিউ টু স্লো, এবং সেই কাইনেটিক এনার্জির মাধ্যমে আমার এই অল্টারনেটরটা ঘুরছে এবং অল্টারনেটর ঘুরে আমার ইলেকট্রিসিটি প্রডিউস করছে, ঠিক আছে? এই পদ্ধতিতে অ্যাকচুয়ালি পাম্প স্টোরেজ যে পাওয়ার প্ল্যান্ট, সেগুলো কাজ করে। তো আমরা বলতে পারি এই যে পাম্প স্টোরেজ পাওয়ার প্ল্যান্ট, এগুলো এক ধরনের এক্সাম্পল অফ ডিমান্ড সাইড ম্যানেজমেন্ট। আমরা ডিমান্ডটাকে ম্যানেজ করছি, ডিমান্ড সাইড ম্যানেজ করে আমরা কি করছি না, অল্টারনেটিভ কোনো যে জেনারেশন পদ্ধতি আমাদের আছে, সেই জেনারেশনটাকে আমরা কাজে লাগিয়ে ফেলছি, ঠিক আছে? তো আরেকটা এক্সাম্পল কি আছে না, এই যে গ্রিড অপারেটর যারা আছে, গ্রিডের যারা অপারেটর আছে, তাদেরকে কি করতে হয়, তারা ধরো এমনিতে পাওয়ার প্ল্যান্টের যে আমাদের কনস্ট্যান্ট যেটা পাওয়ার প্ল্যান্ট থেকে জেনারেশন হচ্ছে, সেগুলো তো হচ্ছেই, ঠিক আছে? সেগুলো জেনারেট হয়ে আমাদের গ্রিডে পড়ছে, ধরো এটা ধরো কনস্ট্যান্ট জেনারেশন হচ্ছে জি, সাপোজ এটা একটা জেনারেটর, থার্মাল পাওয়ার প্ল্যান্ট, কনস্ট্যান্টলি জেনারেশন হচ্ছে। এবার যদি ধরো আমার একটা সোলার পাওয়ার প্ল্যান্ট থাকে, সোলার পাওয়ার প্ল্যান্টও তো পাওয়ার তৈরি করবে, এবং একটা ধরো উইন্ড মিল আছে, এটা ধরো সোলার, একটা ধরো উইন্ড পাওয়ার প্ল্যান্ট, একটা উইন্ড পাওয়ার প্ল্যান্ট আছে, হ্যাঁ, যেটা বাতাসের যে শক্তি বা বাতাসের গতিশক্তিকে কাজে লাগিয়ে এনার্জি জেনারেশন করছে, এটা ধরো উইন্ড পাওয়ার, ঠিক আছে? এবার হচ্ছে কি, এই যে থার্মাল পাওয়ার প্ল্যান্ট যেটা আছে, থার্মাল পাওয়ার প্ল্যান্ট তো একটা কনস্ট্যান্ট অপারেশন, একে আমরা কন্ট্রোল করতে পারি, এখানে আমরা কতটা ফুয়েল দেবো না দেবো সেগুলো সমস্ত কিছু কন্ট্রোল করা সম্ভব,
কিন্তু সোলার যে এনার্জি, এটা তো আমাদের সবসময় হাতে থাকে না। সোলার এনার্জি যে জেনারেশনটা হবে, এটা ডিপেন্ড করবে কোন সময় সূর্যের আলো কত আছে, বা বায়ু শক্তি বা উইন্ড পাওয়ার যেটা জেনারেশন হবে, এগুলো ডিপেন্ড করে যে কোন সময় বাতাসের গতিবেগ কত থাকবে তার উপরে। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে ইন্টারমিটেন্ট জেনারেশন। কিন্তু এইটা হচ্ছে আমার ফিক্সড, এটা আমরা সবসময় ভ্যারি করতে পারি নিজেদের ইচ্ছে মতো। ঠিক আছে, তার মানে কি হচ্ছে, যারা এই গ্রিডটাকে যারা অপারেট করবে, এটা যদি আমার গ্রিড হয়, যে গ্রিডে আমার সমস্ত পাওয়ারগুলো এসে পড়ছে, যখন গ্রিড অপারেটরদের এইটা কাজ হবে, যদি দেখে যে সিস্টেমের এইটা তো ইন্টারমিটেন্ট, এটা যখন খুশি জেনারেশন হতে পারে, যদি দেখে যে সিস্টেমের জেনারেশন মানে সিস্টেমের ডিমান্ড যেটা আছে এখান থেকে। হ্যাঁ বলো। বলছি স্যার, আপনার স্ক্রিনটা কিছু আসছে না? আসছে তো, আমার তো প্রেজেন্টিং দেখাচ্ছে। এতক্ষণ আমি শুধু নামগুলো দেখাচ্ছি। ও স্যার, ইয়ে মানে টাচ হয়ে গেছিল, বুঝতে পারিনি, বড় হয়ে গেছিল। আচ্ছা আচ্ছা, তো দেখো একটা এই যে আমার যে থার্মাল পাওয়ার প্ল্যান্ট বা এই জাতীয় যে পাওয়ার প্ল্যান্ট, সেগুলোতে যে কতটা জেনারেশন করা হবে সেগুলো হচ্ছে কন্ট্রোলেবল। ঠিক আছে, কিন্তু সোলার পাওয়ার প্ল্যান্ট বা উইন্ড বেস পাওয়ার প্ল্যান্ট, এগুলো যেগুলো আছে, এগুলো হচ্ছে কিন্তু ইন্টারমিটেন্ট জেনারেশন, এগুলো সবসময় পাওয়া যাবে না। এবার যখন পাওয়া যাবে সেই সময়টাকে কাজে লাগাতে হবে। তো সেটা কিভাবে কাজে লাগাবো না, আমাদের লোড যেটা আছে, এই যে পাওয়ার মানে এখান থেকে ধরো গ্রিডের মধ্যে সমস্ত পাওয়ার এলো, সেটাকে ট্রান্সমিট করে নেওয়া হলো এবং আলটিমেটলি এগুলো লোডে সাপ্লাই করে দেওয়া হলো। ঠিক আছে, এবার এই লোডগুলো কন্টিনিউয়াসলি ক্যালকুলেটেড হতে থাকে, তো লোডগুলোকে ক্যালকুলেট করা হবে এবং দেখতে হবে যে ইন্টারমিটেন্ট জেনারেশন যখন বেশি পাচ্ছে, তখন আমরা কি করব না, এই যে যেটা আমাদের কনস্ট্যান্ট মানে যেটা আমরা কন্ট্রোল করতে পারি, যে থার্মাল পাওয়ার প্ল্যান্ট বা গ্যাস বেসড যে পাওয়ার প্ল্যান্ট, সেগুলোকে আমরা কি করব, কম ফুয়েল দেবো। তখন যদি আমার ইন্টারমিটেন্ট জেনারেশন বেশি হয়ে যায়, তখন আমরা এখানে জেনারেশনটাকে কম করে দেবো। আবার যদি ইন্টারমিটেন্ট জেনারেশন কম হয়ে যায়, তখন আমরা এখানে জেনারেশনটাকে বাড়িয়ে দেবো। এইভাবে আমরা টোটাল যে লোডের যে ডিমান্ডটা আছে, সেই লোডের ডিমান্ডটাকে কন্ট্রোল রাখবো। এই কাজটা কারা করে? এই কাজটা এই যে গ্রিড যারা চালায়, গ্রিড অপারেটর যারা আছে, তাদেরকে করতে হবে। সুতরাং গ্রিড অপারেটরদেরও একটা রোল আছে ডিমান্ড সাইড ম্যানেজমেন্টের ক্ষেত্রে, যে ডিমান্ডের উপরে ভিত্তি করে আমাদের গ্রিড অপারেটরদের কাজটা হবে যেন এই যে যখন এই ইন্টারমিটেন্ট জেনারেশন গুলো হচ্ছে, সেই সময়ে যেটা আমাদের ফিক্সড জেনারেশন ক্যাপাসিটি যুক্ত যে পাওয়ার প্ল্যান্ট, সেগুলোর জেনারেশন ক্যাপাসিটিটাকে কন্ট্রোল করে দেওয়া। এবং এর মাধ্যমে এখানে কি হবে, এখানে আমাদের কম ফুয়েল কস্ট লাগবে। তাহলে যদি আমরা ইন্টারমিটেন্ট জেনারেশনটাকে ঠিকমতো কাজে লাগাতে পারি, তাহলে আমাদের এখানে কম ফুয়েল ব্যবহার করলে হবে এবং এখানে যে খরচগুলো হতো সেগুলোর পরিমাণটা কমে যাবে। তো এইটা একটা পদ্ধতি ডিমান্ড সাইড ম্যানেজমেন্টের। ঠিক আছে, তো নেক্সট কি বলছে না, ডিমান্ড সাইড ম্যানেজমেন্ট ইজ আ মেকানিজম টু ইনফ্লুয়েন্স দ্য কনজিউমার ক্যাপাবিলিটি and willingness to reduce the electricity consumption। ঠিক আছে, এটা কি মানে, এটা হচ্ছে কনজিউমার যারা আছে, ইলেকট্রিসিটির যারা গ্রাহক আছে, তাদেরকে ইনফ্লুয়েন্স করা হচ্ছে, তাদেরকে প্রভাবিত করা হচ্ছে যে তোমরা ইলেকট্রিসিটি কনজাম্পশন করো। কিভাবে কনজাম্পশন করা হচ্ছে? নিজের থেকে তো তাদের ইচ্ছা হবে না যে রাতের বেলায় আমি প্ল্যান্টটাকে চালাই। কেন ইচ্ছা হবে তার রাত জেগে কাজ করতে? ইচ্ছা এই জন্যই হবে, যেহেতু রাত জেগে কাজ করলে তার কি হবে, তার যে ট্যারিফটা সেটা কম লাগবে। সেটা কম লাগলে তার স্বাভাবিকভাবেই তার উইলিংনেসটা বৃদ্ধি পাবে। ঠিক আছে, তো কনজিউমারকে এইভাবে প্রভাবিত করা হবে, এটা হচ্ছে ডিমান্ড সাইড ম্যানেজমেন্টের উদ্দেশ্য। ঠিক আছে, ডিমান্ড সাইড ম্যানেজমেন্ট is a utility program aiming to fine-tune the consumer's energy consumption pattern according to utilities energy generation and distribution capacity। মানে এটা হচ্ছে ইউটিলিটি, মানে হচ্ছে যারা ইলেকট্রিসিটি প্রোভাইড করছে, যে কোম্পানি ইলেকট্রিসিটি প্রোভাইড করছে তাদেরকে বলা হচ্ছে ইউটিলিটি। আর কনজিউমার মানে হচ্ছে যারা ইলেকট্রিসিটিটাকে ব্যবহার করছে। ঠিক আছে, তার মানে এক কথায় যদি আমরা বলতে চাই যে ডিমান্ড সাইড ম্যানেজমেন্ট হচ্ছে এমন একটা প্রোগ্রাম যার মাধ্যমে কনজিউমারের যে ডিমান্ড যেটা আছে, কনজিউমারের যে ইলেকট্রিসিটি ইউজের যে প্যাটার্নটা আছে, সেই প্যাটার্নটাকে টিউন করা হবে, মানে পরিবর্তন করা হবে। পরিবর্তন এমন ভাবে করা হবে যেটা যেটা ইলেকট্রিসিটি যে ইউটিলিটি আছে, তার যে জেনারেশন ক্যাপাসিটি এবং তার যে ডিস্ট্রিবিউশন ক্যাপাসিটি, সেগুলোর সঙ্গে কনজিউমারের ডিমান্ডটা ম্যাচ করে যায়। ঠিক আছে, মানে ইউটিলিটির চাহিদা অনুযায়ী কনজিউমারকে ঠিকমতো করে টিউন করে নেওয়া, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি ডিমান্ড সাইড ম্যানেজমেন্টের কাজ, এক কথায় বলতে গেলে। ঠিক আছে, এবারে আমরা দেখবো যে ডিমান্ড সাইড ম্যানেজমেন্টের অবজেক্টিভটা কি। তো আরেকবার সেম কথাই আসছে যে ডিমান্ড সাইড ম্যানেজমেন্ট প্রোগ্রাম ইট কনসিস্ট অফ প্ল্যানিং, ইমপ্লিমেন্টেশন অ্যান্ড মনিটরিং activities of the electric utilities that are designed to encourage the consumer to modify their level and pattern of electricity use।
এর মাধ্যমে কনজিউমারকে বলা হচ্ছে যে তুমি কোন সময় কতটা কনজাম্পশন করবে বা কিরকম ভাবে কতটা কনজাম্পশন করবে, ঠিক আছে, সেটাকে মডিফাই করা, যেটা নর্মালি করতো সেটাকে মডিফাই করে নিজেদের সুবিধা মতো, মানে যেটা ইলেকট্রিসিটি ইউটিলিটি আছে তাদের সুবিধা মতো সেটাকে করা। Demand side management relies on combination of using high efficiency equipment and efficient use of electricity through good operating practice। মানে শুধু যে কনজিউমারের ডিমান্ডটাকে অল্টার করবে বা টিউন করবে সেটাই নয়, তার সঙ্গে সঙ্গে হাই এফিশিয়েন্ট টেকনোলজি বা ইকুইপমেন্ট সেগুলো ব্যবহার করা হবে, এগুলো ডিমান্ড সাইড ম্যানেজমেন্টেরই পার্ট। যেমন হচ্ছে ধরো এই টেকনোলজিটার কথা আমি বললাম, এই যে টেকনোলজি, এটা তো একটা হাই টেকনোলজি না, এটা এই টেকনোলজি ইউজ করার মাধ্যমে আমরা লোয়ার ড্যাম থেকে আপার ড্যামে জলটাকে স্টোর করতে পারছি, আবার যখন ডিমান্ড কম বেশি থাকছে তখন ওই আপার ড্যামের জলটাকে কাজে লাগিয়ে ইলেকট্রিসিটি জেনারেট করতে পারছি। নিশ্চয়ই এটা একটা টেকনোলজি, এটা একটা টেকনোলজি ইনস্টল করতে হয়েছে, এটাও তো ডিমান্ড সাইড ম্যানেজমেন্ট। সুতরাং আমরা এটাও বলতে পারি যে ডিমান্ড সাইড ম্যানেজমেন্টের মাধ্যমে একদিকে যেমন কনজিউমারকে প্রভাবিত করা হচ্ছে, তাদের ইলেকট্রিসিটি ইউজ প্যাটার্নটাকে চেঞ্জ করা হচ্ছে, অন্যদিকে কিন্তু হাই এফিসিয়েন্সি টেকনোলজিও ব্যবহার করা হচ্ছে এবং কিছু কিছু গুড অপারেটিং প্র্যাকটিস নেওয়া হচ্ছে, অপারেটিং প্র্যাকটিস কিছু গুড ফলো করা হচ্ছে, ঠিক আছে। নেক্সট কি বলা হচ্ছে না, ডিমান্ড সাইড ম্যানেজমেন্ট ইজ দ্য ইমপ্লিমেন্টেশন অফ দ্য পলিসি অ্যান্ড মেজার্স হুইচ সার্ভ টু কন্ট্রোল, ইনফ্লুয়েন্স অ্যান্ড রিডিউস দ্য ইলেকট্রিসিটি ডিমান্ড। এর মাধ্যমে ইলেকট্রিসিটি যে ডিমান্ড আছে সেটাকেও কম করা হচ্ছে, ঠিক আছে। তো এবার আমরা চলে আসবো যে এই যে ডিমান্ড সাইড ম্যানেজমেন্ট সেগুলো ব্যবহার করার মাধ্যমে আমরা কি কি বেনিফিটস পাচ্ছি, ঠিক আছে। বেনিফিটস গুলো লিখতে দিতে পারে যে হোয়াট আর দ্য বেনিফিটস দ্যাট উই আর গেটিং ফ্রম ডিমান্ড সাইড ম্যানেজমেন্ট। তো দেখো প্রথমে কি হচ্ছে না, স্যাটিসফাই দ্য ইলেকট্রিসিটি ডিমান্ডস। ইলেকট্রিসিটির যে ডিমান্ড আছে সেটাকে কিন্তু স্যাটিসফাই করা যাচ্ছে, এমন নয় যে তোমার দরকার অথচ তুমি পাবে না ইলেকট্রিসিটি, এমন তো হচ্ছে না। হয়তো তোমাকে বেশি চার্জ দিতে হচ্ছে কিন্তু ব্যবহার তো করতে পারছো। তো আলটিমেটলি সমস্ত কনজিউমারের ইলেকট্রিসিটি ডিমান্ডটা স্যাটিসফাইডই থাকছে, তাদের কোনো কমফোর্ট লেভেলের কোনো পরিবর্তন হচ্ছে না। নেক্সট কি হচ্ছে, লেস মানি অন ইলেকট্রিসিটি বিল। হ্যাঁ, লেস মানি মানে হচ্ছে কম বিল দিতে, বিলের টাকা তো কম দিতেই হবে, কারণ হচ্ছে যখন আমরা দেখতে পাচ্ছি অফ পিক আওয়ার্সে লোড কনজাম্পশন বেশি হচ্ছে তখন কিন্তু কম রেটে বিলটা পেমেন্ট করতে হচ্ছে, স্বাভাবিকভাবে কি হবে, লেস মানি, কম টাকা লাগবে। রিডিউস দ্য নিড ফর বিল্ডিং নিউ পাওয়ার প্ল্যান্টস, reduce the need for building new power plants and limits the reliance on expensive fossil fuel based power plants that are currently in service। এটা খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। এটার মানে কি, এটা হচ্ছে আমাদেরকে নতুন পাওয়ার প্ল্যান্ট তৈরি করার প্রয়োজনীয়তাটা কমে যাচ্ছে। কেন কমছে, যদি আমাদের ধরো পাওয়ার প্ল্যান্ট, যদি আমরা ডিমান্ডটাকে ম্যানেজ ঠিক মতো করতে পারি, যদি আমরা ডিমান্ডটাকে ঠিক মতো করে ম্যানেজ করতে পারি যে এই পিক লোড আওয়ার কত আছে, পিক আওয়ার্সে এখানে লোড কত হতে পারে, যদি ধরো দেখা যায় যে লোড হচ্ছে 600 মেগাওয়াট পিক আওয়ার্সে, ঠিক আছে, তখন আমাকে ধরো এখানে আমার ধরো 100 মেগাওয়াটের জেনারেটর আছে, আমাকে 6টা জেনারেটর লাগাতে হচ্ছে। এবার ডিমান্ড সাইড ম্যানেজমেন্ট করে যদি আমরা এমন করতে পারি এই 600টাকে কমিয়ে পিক আওয়ার্সে হয়তো আমার ডিমান্ড হয়ে গেল 500 মেগাওয়াট, ঠিক আছে, 500 মেগাওয়াট যদি হয়ে যায় তখন আমরা কি করব, আমাদের 5টা এখানে জেনারেটর লাগালেই চলবে। 5টা জেনারেটরের যে খরচ হবে নিশ্চয়ই 6টা জেনারেটর থেকে কম হবে। তো স্বাভাবিকভাবে আমাদের কি হবে, ডিমান্ড সাইড যদি আমরা ঠিক মতো করে ম্যানেজ করতে পারি, স্বাভাবিকভাবেই আমাদের এখানে জেনারেশনের যে নতুন নতুন জেনারেটর বা জেনারেটিং প্ল্যান্ট ইনস্টল করার যে সম্ভাবনা, সেটার প্রয়োজনীয়তাটা কিন্তু কমে যাবে। আরেকটা ব্যাপার কি, আরেকটা ব্যাপার হচ্ছে ডিমান্ড সাইড যদি ঠিক মতো করে ম্যানেজ করা যায় এবং এই যে গ্রিড অপারেটর যারা আছে তারা যদি ঠিক মতো করে এই যে ইন্টারমিটেন্ট সোলার অথবা উইন্ড বেসড যে জেনারেশন সেগুলোকে যদি ঠিক মতো করে গ্রিডে নিতে পারে, তো তার মাধ্যমে কি হবে, তার মাধ্যমে এই যে তখন আমাদের এই ফসিল ফুয়েল বেসড যে পাওয়ার প্ল্যান্ট, যেটাকে আমি জি দিয়ে দেখিয়েছি, ফসিল ফুয়েল বেসড যে পাওয়ার প্ল্যান্ট সেগুলোর জেনারেশন ক্যাপাসিটি আমাদেরকে কম রাখলেও চলবে। অর্থাৎ কিনা ডিমান্ড সাইড ম্যানেজমেন্টের মাধ্যমে আমাদের যে ফসিল ফুয়েল বেসড পাওয়ার প্ল্যান্ট সেগুলোর উপরে যে আমাদের নির্ভরশীলতা সেটাও অনেকাংশে কমে যাবে, ঠিক আছে। ফসিল ফুয়েলের উপরে নির্ভরশীলতা কিন্তু অনেকটাই কমে যাবে, যেটাও কিন্তু একটা অন্যতম উদ্দেশ্য, ঠিক আছে। এবার ফসিল ফুয়েলের উপরে নির্ভরতা কমে গেলে কি হবে, রিডিউসড এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন হবে। যদি আমাদের ফসিল ফুয়েলের উপরে কম নির্ভর করতে হয়, এগুলো তো বেশি পরিবেশ দূষণ ঘটায়। ফসিল ফুয়েল মানে কয়লাকে জ্বালিয়ে যখন আমরা স্টিম তৈরি করছি, তার মানে কি কয়লা পুড়িয়ে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড পরিবেশ দূষণ করছে। তো
তো এই যে এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন যেগুলো ঘটছে সেগুলোকেও কিন্তু কম করে দেওয়া সম্ভব যদি ডিমান্ড সাইড ম্যানেজমেন্ট ঠিকমতো করে করা যায়। নেক্সট কি হচ্ছে না, বেনিফিটস অফ দ্য এনভায়রনমেন্ট বাই ইনক্রিজিং দ্য ইউজ অফ রিনিউয়েবল এনার্জি অ্যান্ড ডিক্রিজেস দ্য ফসিল ফুয়েল ইউজেজ। যেটা বলা হলো যে এটার মাধ্যমে ফসিল ফুয়েলের ব্যবহার কমে যাবে এবং রিনিউয়েবল এনার্জির ব্যবহার আরো বেড়ে যাবে। তো রিনিউয়েবল এনার্জি ব্যবহার করলে আমরা জানি সেক্ষেত্রে কিন্তু এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন সেরকম হয় না। তো তার মানে আমাদের পরিবেশ অনেক বেশি সুস্থ থাকবে। নেক্সট হচ্ছে কি, কনজার্ভ দ্য রিসোর্সেস। রিসোর্সেস মানে কি, রিসোর্সেস মানে হচ্ছে সম্পদ যেগুলো আমাদের শক্তি প্রদান করে, যেমন হচ্ছে ধরো কয়লা, ন্যাচারাল গ্যাস, ডিজেল, পেট্রোল, এগুলো সবই হচ্ছে কি ন্যাচারাল রিসোর্সেস। তো এইগুলোকে আমরা সংরক্ষণ করতে সমর্থ হবো, কারণ এগুলোর স্টক কিন্তু লিমিটেড। আজ থেকে 45 বছর পরে যেরকম রেটে এখন কনজাম্পশন হচ্ছে, এরকম রেটে যদি হতে থাকে 45 বছর পরে কিন্তু আর এই সমস্ত পেট্রোল, ডিজেল এগুলো থাকবে না। ঠিক আছে, তো এগুলো যদি না থাকে তো এগুলোকে চেষ্টা করতে হবে যতটা সম্ভব সংরক্ষণ করা। ঠিক আছে, তো সেটা সম্ভব হবে একমাত্র তখনই যখন আমরা বেশি বেশি পরিমাণে রিনিউয়েবল এনার্জিকে ব্যবহার করব। এবং রিনিউয়েবল এনার্জিকে যদি ঠিকমতো করে আমরা ব্যবহার করতে চাই তার জন্য আমাদেরকে ডিমান্ড সাইড ম্যানেজমেন্টটাও ঠিকমতো করতে হবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি, লোয়ার কস্ট অফ সার্ভিস। সার্ভিসের কস্ট তো কমে যাবেই, কারণ আমাদের জেনারেশনের কস্ট যদি কমে যায়, জেনারেশনের কস্ট কমবে, ট্রান্সমিশনের কস্ট কমবে, স্বাভাবিকভাবেই সার্ভিস কস্ট যেটা লাগতো সেটাও কমে যাবে। রিডিউস দ্য ক্যাপিটাল নিডস। ক্যাপিটাল নিডস মানে হচ্ছে কি, মূলধন যে বিনিয়োগ করতে হয় প্রথম অবস্থায়। তো বিনিয়োগটা কেন করতে হয়, পাওয়ার প্ল্যান্ট তৈরি করতে গেলে বিনিয়োগ করতে হবে, বা ধরো জেনারেশনের জন্য তো বিনিয়োগ হলো, তার সঙ্গে ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন লাইন সেগুলোর জন্য ইনভেস্ট করতে হয়। তো যদি আমাদের ম্যাক্সিমাম ডিমান্ডটা কমে যায় তো এই সমস্ত যে ইনভেস্টমেন্ট এগুলো কমে যাবে, নিডস কমে যাবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি, ম্যাক্সিমাইজ দ্য কাস্টমার ওয়েলফেয়ার। কনজিউমারেরও ভালো হবে, কারণ কনজিউমারের উপরে যে অর্থনৈতিক যেটা ব্যাপারটা আসতো, যে যে পার ইউনিটের জন্য যত টাকা দিতে হতো সেটাও কিন্তু অনেক কমে যাবে যদি প্রপারলি ডিমান্ড সাইড ম্যানেজমেন্ট করা হয়। তো কনজিউমার ওয়েলফেয়ার হবে এটা। আর নেক্সট হচ্ছে কি, কনজিউমার সার্ভিস বেটার হবে। কনজিউমারের যে সার্ভিসটা কনজিউমাররা পায় সেটাও অনেক বেশি বেটার হবে ডিমান্ড সাইড যদি ঠিকমতো করে ম্যানেজমেন্ট করা যায়। তো এই পয়েন্টগুলো এখানে আছে, এগুলো যদি তোমাদেরকে এক্সামে দেয় এগুলো এক্সপ্লেন করে একটু লিখতে হবে যে হোয়াট আর দ্য বেনিফিটস অ্যান্ড ইম্পর্টেন্স অফ দ্য ডিমান্ড সাইড ম্যানেজমেন্ট। ঠিক আছে, তো নেক্সট আমরা দেখবো যে মেজার্স টেকেন ইন দ্য জেনারেশন, ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অ্যান্ড দ্য এন্ড ইউজ অফ ডিএসএম। মানে ডিমান্ড সাইড ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা জেনারেশন ইউনিটে কি পরিকল্পনা গ্রহণ করছি, ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশনেই বা কি করছি, এবং আলটিমেটলি এন্ড ইউজারের ক্ষেত্রে আমরা কি কি স্টেপস নিচ্ছি। ঠিক আছে, তো এক এক করে দেখে নেওয়া যাক। প্রথমে আমরা আসবো জেনারেশনের ক্ষেত্রে। জেনারেশনের ক্ষেত্রে আরো এফিসিয়েন্সি যদি বাড়াতে হয় তাহলে কি করতে হবে, হিট রেট ইমপ্রুভ করতে হবে। হিট রেট মানে কি, হিট রেট মানে হচ্ছে যতটা পরিমাণ থার্মাল এনার্জি আমরা জেনারেট করছি একটা নির্দিষ্ট সময়ে, কত রেটে, কত এক মিনিটে কতটা পরিমাণ থার্মাল এনার্জি জেনারেট করা যাচ্ছে, বা এক ঘন্টায় কতটা থার্মাল এনার্জি জেনারেট করা যাচ্ছে, এটাকেই আমরা বলবো তো হিট রেট। এবার এই যে হিট রেট, এটাকে চেষ্টা করতে হবে যতটা সম্ভব বাড়ানো। এটা আমরা অলরেডি পড়েছি যে থার্মাল পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে তার এফিসিয়েন্সি বাড়ানোর জন্য কি কি করা যায়। থার্মাল পাওয়ার প্ল্যান্টের মধ্যে মেন পার্টস কি আছে, বয়লার আছে। ঠিক আছে, বয়লারের এফিসিয়েন্সি বাড়ানোর জন্য কি কি পরিকল্পনা গ্রহণ করা যেতে পারে আমরা অলরেডি আমাদের যে ইউনিট 2 সেখানে ডিটেলে ডিসকাস করেছি। তার মানে কি, এই যে হিট রেট ইমপ্রুভমেন্ট এটা হচ্ছে একটা আমার স্টেপ যেটাকে আমরা নিতে পারি যদি আমাদের জেনারেশনের ক্ষেত্রে আরো বেশি এফিসিয়েন্সি পেতে হয় তাহলে। ঠিক আছে, নেক্সট হচ্ছে পাওয়ার প্ল্যান্টের লোড ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট। লোড ফ্যাক্টর মানে আমরা জানি হচ্ছে যে অ্যাভারেজ ডিমান্ড বাই ম্যাক্সিমাম ডিমান্ড। তো লোড ফ্যাক্টর আমরা দু রকম পদ্ধতিতে আমরা এটাকে বাড়াতে পারি। একটা পদ্ধতি কি না, আমাদের অ্যাভারেজ ডিমান্ড সেটাকে আমরা কম করে দিতে পারি, সেটা একটা পদ্ধতি হতে পারে। অথবা আরেকটা হচ্ছে আমাদের যে অ্যাভারেজ ডিমান্ডটাকে আমরা বাড়াতে পারি, কারণ অ্যাভারেজ ডিমান্ড বাই ম্যাক্সিমাম ডিমান্ড না, তো অ্যাভারেজ ডিমান্ডটাকে আমাদেরকে বাড়াতে হবে। অ্যাভারেজ ডিমান্ড বাড়িয়ে আমরা লোড ফ্যাক্টর বাড়াতে পারি, অথবা হচ্ছে আমাদের যে ম্যাক্সিমাম ডিমান্ড যেটা আছে ম্যাক্সিমাম ডিমান্ডটাকে কম করে আমরা লোড ফ্যাক্টর বাড়াতে পারি। এই দুটো পদ্ধতি আমাদের জেনারেশনের ক্ষেত্রে নেওয়া যেতে পারে। ঠিক আছে, ফর পাওয়ার ফ্যাক্টর লোড ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট। নেক্সট হচ্ছে কি, ম্যাক্সিমাম ডিমান্ড কিভাবে কমাবেন স্যার? ম্যাক্সিমাম ডিমান্ড এই যে বললাম, ধরো কনজিউমারদেরকে বলা হলো যে তোমাদের সন্ধ্যে 7টার সময় যদি ইলেকট্রিসিটি বেশি করে খরচ করো তোমাদের 10 টাকা পার ইউনিট নেবে। ঠিক আছে, এবার দেখা গেছে সন্ধ্যে 7টা কি 6টার সময় ম্যাক্সিমাম ডিমান্ড হয় একটা
যে পাওয়ার প্ল্যান্ট, সেই পাওয়ার প্ল্যান্টে ম্যাক্সিমাম ডিমান্ড কখন হচ্ছে না, সন্ধ্যে 6টার সময় হচ্ছে। এবার কনজিউমারকে বলা হলো যে তোমরা 6টার সময় যদি ব্যবহার করো তোমাদের কাছ থেকে 10 টাকা পার ইউনিট নেওয়া হবে, আর যদি তুমি রাত্রেবেলা 11টা থেকে সকাল 6টার মধ্যে করো তখন তোমার কাছ থেকে 5 টাকা পার ইউনিটে নেওয়া হবে। তো তারা কি করবে? তারা যদি বুদ্ধিমান কনজিউমার হয় তারা তো রাতের দিকেই বেশি কনজামশন করবে। তার মানে কি হতো, যদি তোমার সবাই সন্ধ্যেবেলাতে চালাতো তখন তোমার 600 মেগাওয়াট পাওয়ার প্ল্যান্টের ম্যাক্সিমাম ডিমান্ড হতো, ঠিক আছে। এবার যদি সবাই হ্যাঁ এই স্যার, রকম বুঝতে পেরেছি। তারা যদি অন্য সময় শিফট করে যায় তখন তোমার ম্যাক্সিমাম ডিমান্ডটা 500 হয়ে গেল। তার মানে কি তোমার ম্যাক্সিমাম ডিমান্ডটা কমে গেল, ম্যাক্সিমাম ডিমান্ড কমে গেল মানে তোমার লোড ফ্যাক্টর ইমপ্রুভ হয়ে গেল, ঠিক আছে। নেক্সট কি হচ্ছে না, ক্লিন ফুয়েল ইউজ। ক্লিন ফুয়েল মানে হচ্ছে যেগুলো থেকে আমাদের কার্বন ডাইঅক্সাইড বা পরিবেশ দূষণকারক যে সমস্ত পদার্থ সেগুলো কম নির্গত হয় সেগুলোকে আমরা বলবো ক্লিন ফুয়েল, ঠিক আছে, বা নির্গত হয় না এরকম ফুয়েলকে আমরা বলবো যে ক্লিন ফুয়েল। তো সেই ধরনের ক্লিন ফুয়েল ধরো এলপিজি বা ধরো আমাদের যে সিএনজি, এই ধরনের যে আমাদের রিসোর্সেস আছে এইগুলোকে যদি বেশি পরিমাণে ইউটিলাইজ করা যায় এগুলো কিন্তু কম্পারেটিভলি অনেক বেশি ক্লিনার ফুয়েল, ঠিক আছে। এগুলোর ব্যবহারটাকে বাড়াতে হবে। এগুলোকে বাড়ালে কি হবে, একদিকে আমাদের জেনারেশন ক্যাপাসিটি ওয়াইজ খুব একটা অল্টারেশন হবে না, কিন্তু যেগুলো পরিবেশ দূষণকারক পদার্থ যেগুলো নির্গত হতো সেগুলো কিন্তু জেনারেটিং স্টেশন থেকে অনেক কম মাত্রায় নির্গত হবে, ঠিক আছে। তো এনভায়রনমেন্টের দিক থেকে দেখতে গেলে এটা একটা ফ্যাক্টর, ক্লিন ফুয়েলের ব্যবহারকে বাড়াতে হবে। আর নেক্সট কি আছে না, নেক্সট হচ্ছে ইনকর্পোরেশন অফ দ্য রিনিউয়েবল এনার্জি। যে সমস্ত রিনিউয়েবল এনার্জি আছে যেমন হচ্ছে উইন্ড পাওয়ার অথবা সোলার পাওয়ার, এগুলোকে আরো বেশি মাত্রায় ইনকর্পোরেট করতে হবে। মানে আমাদের যে কনভেনশনাল এনার্জি সোর্স যেগুলো আছে সেগুলোর সাথে সাথে এই ইন্টারমিডিয়েন্ট এনার্জি সোর্সেস যেমন সোলার বা উইন্ড এগুলোকেও যেন গ্রিডের মধ্যে নেওয়া যায় সেরকম ব্যবস্থা করতে হবে। তো একটা জেনারেশন ইউনিটের দিক থেকে দেখতে গেলে এই যে ব্যবস্থাগুলোর কথা বলা হলো এই ব্যবস্থাগুলো আমরা নিতে পারি ফর ডিমান্ড সাইড ম্যানেজমেন্ট। এগুলো হয়ে গেল আমাদের জেনারেশনের ক্ষেত্রে। এবারে আমরা আসবো যে ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে কি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে। দেখো, ট্রান্সমিশনের ক্ষেত্রে বা ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে প্রথমেই হচ্ছে ইমপ্রুভিং দ্য এইচভি বাই এলভি রেশিও। এটা ট্রান্সমিশনের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না, এটা হচ্ছে ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, ঠিক আছে। এইচভি বাই এলভি রেশিও এটাকে বাড়াতে হবে। এটা কিভাবে বাড়াবে তোমরা, ধরো একটা পাওয়ার মানে একটা ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক মানে কি, আমাদের যে 33 কেবি যে লাইন, 33 কেবি লাইন থেকে ডিস্ট্রিবিউশন শুরু। তো 33 কেবি লাইন ধরো এটা একটা সাবস্টেশনে এলো, সাবস্টেশনে এসে এখানে 33 ছিল, 33 কেবি কিসে পরিণত হলো, 11 কেবিতে পরিণত হলো। এবার এই যে 11 কেবি এটা হচ্ছে আমাদের এইচভি লাইন। এই এইচভি লাইন কোথায়, সাবস্টেশন থেকে নির্গত হয় বিভিন্ন ফিডারের আকারে, ফিডার হিসাবে এগুলো নির্গত হয়, ঠিক আছে। একটা ধরো সাবস্টেশন আছে সেখান থেকে এরকম অনেক ফিডার নির্গত হয়, অনেক 11 কেবি ফিডার বেরোতে পারে, ঠিক আছে। এবার এই যে 11 কেবি ফিডার, এক একটা ফিডারের মধ্যে আবার কি থাকে, অসংখ্য ট্রান্সফরমার থাকে। এবার হচ্ছে কি, এই যে 11 কেবি ফিডার ধরো একটা পাড়ার মধ্যে ঢুকলো, সেখানে একটা পোলের ওপর একটা ট্রান্সফরমার বসানো আছে। এই ট্রান্সফরমারের মাধ্যমে এই 11 কেবি কে কিসে পরিণত করা হয়, 433 ভোল্টে পরিণত করা হয়, হয়তো 11 কেবি কে 433 ভোল্টে, 3 ফেজ হলে 433 ভোল্টে পরিণত করা হয়। 3 ফেজ হলে 433 ভোল্ট, আর এটা যদি সিঙ্গেল ফেজ হয় তাহলে 433/√3 যত হয় তত ভোল্টেজে পরিণত করা হয়। এবার হচ্ছে একটা 11 কেবি লাইন, তার মধ্যেও কারেন্ট ফ্লো হবে, 433 ভোল্টের যে লাইন তার মধ্যেও কারেন্ট ফ্লো হবে, ঠিক আছে। এবার হচ্ছে কি, যখন একটা লাইনের মধ্যে কারেন্ট ফ্লো হবে এইদিকেও যা পাওয়ার আছে ট্রান্সফরমারের মধ্যে, পাওয়ারের তো কোনো অল্টারেশন হয় না। এইদিকে হচ্ছে ইনপুট সাইড, এখানেও যা পাওয়ার, আউটপুট সাইড এটা, আউটপুট সাইডেও সেম পাওয়ারই তো থাকে, একটু চেঞ্জ হয় পাওয়ারের, যেটা পাওয়ার লস ট্রান্সফরমারের মধ্যে হয় ওটাকে আমি যদি নেগলেক্ট করি, ইনপুট পাওয়ার ইজ ইকুয়াল টু আউটপুট পাওয়ার হওয়ার কথা। এবার ধরো এই লাইনের মধ্যে যদি আমার পাওয়ার যেতে হয়, সেম পাওয়ারই যদি এই এলভি লাইনের মধ্যে যেতে হয় তাহলে কি হবে, কোন দিকে কারেন্ট বেশি হবে বলতো, 11 কেবি সাইডে যদি আমার কারেন্ট যা হবে এলভি সাইডে তো কারেন্ট তার থেকে অনেক বেশি হবে, ঠিক কিনা। 11 কেবি এই যে লাইন, এখানে যদি আমার 10 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হয়, সাপোজ এখানে যদি আমার 10 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হয়, এখানে কত কারেন্ট ফ্লো হবে, এটা হচ্ছে আমার 10 অ্যাম্পিয়ার মানে হচ্ছে 44 গুণ, মানে এখানে অ্যাকচুয়ালি 44 গুণ এখানে কারেন্ট কিন্তু ফ্লো হবে, ঠিক আছে। 440 অ্যাম্পিয়ার এত কারেন্ট এখানে ফ্লো হবে এলভি সাইডে। তার মানে বুঝতে পারছো, এলভি সাইডে যে আমার কন্ডাক্টর গুলো আছে সেই কন্ডাক্টরের মধ্যে কিন্তু কারেন্ট অনেক বেশি ফ্লো হয়, ঠিক আছে। তেমনি যদি আমরা একটা সার্টেন ক্যাপাসিটি, তোমরা যদি দেখো একটা ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার, এটা একটা হিসাব করে দেখতে পারো,
সাপোজ একটা ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার, এটা হচ্ছে 100 কেভি, 100 কেভিএ, 100 কেভিএ একটা ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার আছে সাপোজ 100 কেভিএ, ঠিক আছে। সাপোজ একটা ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার 100 কেভিএ আছে, তার হচ্ছে ভোল্টেজ লেভেল কত? ভোল্টেজ লেভেল হচ্ছে 11 কেভি বাই 433 ভোল্ট, ঠিক আছে। 11 কেভি বাই 433 ভোল্ট। তোমরা এর কারেন্ট ক্যালকুলেশন করে দেখো, এর এইচবি সাইডে কত কারেন্ট আসে আর এলবি সাইডে কত কারেন্ট থাকে। যদি আমরা দেখি আমাদের এইচবি সাইডের কারেন্টটা কত হবে, এইচবি সাইডের কারেন্ট আমাদের হবে 100 কেভিএ ডিভাইডেড বাই √3, √3 মানে হচ্ছে 1.732, √3 ডিভাইডেড বাই এইচবি সাইডের ভোল্টেজ কত? 11 কেভি, 11, তার মানে কত কারেন্ট হলো? 5.25 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে আমাদের 5.25 অ্যাম্পিয়ার এই দিককার কারেন্ট। একটা ট্রান্সফরমার 100 কেভিএ, স্যার 100 কেভিটা কেন নিলেন স্যার? 100 কেভি একটা স্ট্যান্ডার্ড একটা ট্রান্সফরমার। তোমরা দেখেছো যে পোলে যে ট্রান্সফরমার গুলো থাকে, গুলো রেটিং 100 হয়, 63 কেভিএ হয়, ঠিক আছে, 25 কেভিএ হয়, এরকম স্ট্যান্ডার্ড রেটিং এর তো থাকে। তো আমি 100 কেভিএটাকে ধরলাম। ধরো এইদিকের হচ্ছে আমার কারেন্ট কত আছে, তাহলে 5.25 অ্যাম্পিয়ার আছে, ঠিক কিনা? 5.25 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে আমার কোন দিককার কারেন্ট? এটা হচ্ছে আমাদের হাই ভোল্টেজ সাইডে কারেন্ট আছে। হাই ভোল্টেজ সাইডে আমাদের কত অ্যাম্পিয়ার কারেন্ট আছে? 5.25 অ্যাম্পিয়ার। আচ্ছা, এলভি সাইডের কারেন্ট কত আছে বলো? হিসাব করে দেখতে পারো। হিসাব করলে কি হবে? 100 কেভিএ তো 100 কেভিএই থাকবে, মানে হচ্ছে 100 কেভিএ ডিভাইডেড বাই কত? 1.732 ডিভাইডেড বাই কত? ডিভাইডেড বাই হচ্ছে আমার 0.433, আমরা ওটাকে কেভিতে কনভার্ট করে নিলাম। 0.433 মানে দেখো 133 অ্যাম্পিয়ার, 133.33 অ্যাম্পিয়ার। এটা কোথায় হচ্ছে? 133.33 অ্যাম্পিয়ার। এটা আমি অ্যাকচুয়ালি ভুল লিখেছিলাম, এটা 440 হবে না। এদিকে যদি আমার 10 অ্যাম্পিয়ার হয়, তার মানে তোমরা এই হিসাবে করে দেখতে পারো। এটা 5.25 হলে 133 অ্যাম্পিয়ার হয়, মানে কত গুণ হচ্ছে? 133 ডিভাইডেড বাই 133.34 ডিভাইডেড বাই হচ্ছে কত? 5.25, মানে হচ্ছে অলমোস্ট 25 গুণ। তাহলে এই গুণ অনুযায়ী যদি আমরা 10 অ্যাম্পিয়ার থাকে, তাহলে ওখানে কত হবে? 253 অ্যাম্পিয়ার। এখানে অলমোস্ট প্রায় 253 অ্যাম্পিয়ার কারেন্ট থাকে। 253, ঠিক আছে। যদি এটা 10 অ্যাম্পিয়ার হতো, তাহলে এখানে 253 অ্যাম্পিয়ার কারেন্ট থাকতো। 10 অ্যাম্পিয়ার যদি এরকম হয় না, তো মানে এটা একটা স্ট্যান্ডার্ড আমি নিলাম 100 কেভিএ ট্রান্সফরমারের ক্ষেত্রে। এরকম ধরো তো তোমরা ট্রান্সফরমার দেখতেই পাও 100 কেভিএ ট্রান্সফরমার। তার ক্ষেত্রে হাই ভোল্টেজ সাইডের কারেন্ট ম্যাক্সিমাম কত হতে পারে? 5.25। তা যদি হয়, এলভি সাইডের কারেন্ট হবে অলমোস্ট 133 অ্যাম্পিয়ার। তার মানে বুঝতে পারছো, এই দিকের যে কন্ডাক্টর, এইচবি সাইডের যে কন্ডাক্টর, সেখানে আমার যে কারেন্টের জন্য যে I2R লসটা হবে, I2R লস কত হবে? সেটা যেটা হবে, সেটা তখন আমার আই এর ভ্যালু কত? 5.25। অন্যদিকে এলভি সাইডের যে কন্ডাক্টর, তার জন্য I2R লস যেটা হবে, তখন আমার আই এর ভ্যালু কত? 133। তো স্বাভাবিকভাবেই বুঝতে পারছো যে এলভি সাইডে যে কন্ডাক্টর গুলো ইউজ করব, সেই কন্ডাক্টরে কিন্তু I2R লসটা অনেক বেশি হবে। এবং যত I2R লস বেশি হবে, তত কি হবে? আমাদের মানে ডিস্ট্রিবিউট করতে গিয়ে যে লাইনের মধ্যে এটা তো লস হয়ে যাচ্ছে। I2R লসটা তো অ্যাকচুয়ালি আমাদের কোনো কাজে লাগছে না। তো এই লসটাকে আমাদেরকে চেষ্টা করতে হবে যতটা সম্ভব মিনিমাইজ করা। তো এটাকে আমরা মিনিমাইজ কিভাবে করতে পারি? আমাদেরকে চেষ্টা করতে হবে ডিস্ট্রিবিউশন সিস্টেমের লসটাকে কমানোর জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে পাড়ার ভেতরে যতটা সম্ভব আমরা এইচবি লাইনকে টেনে নিয়ে যাব, ঠিক আছে। এইচবি লাইনের পরিমাণ, মানে 11 কেভি লাইনের দৈর্ঘ্য আমরা যত বেশি বাড়াবো, মানে ধরো তোমার এখানে একটা ট্রান্সফরমার আছে পাড়ার ভেতরে, এখানে একটা ট্রান্সফরমার আছে, মানে কি এখানে আমার 11 কেভি লাইন আছে। এবার এখান থেকে আমার 433 ভোল্টের লাইন হয়ে গেল, সেটা তোমার পাড়ার ভেতরে লাইন চলে গেল, ধরো এরকম 2টো লাইন 3টে লাইন এরকম করে করে চলে গেল, ঠিক আছে। এবার এইটা না করে আমরা যদি এরকম করি যে এইখানে যে কনজিউমার গুলো আছে, এই কনজিউমার গুলোকে পাওয়ার দেওয়ার জন্য আমরা এখান থেকে এইচবি লাইন আরো একটা টেনে নিলাম, যে এইখানে আর একটা ট্রান্সফরমার আমরা বসিয়ে দিলাম, দিয়ে এই ট্রান্সফরমার থেকে আমরা এদেরকে পাওয়ার দেওয়ার চেষ্টা করলাম। মানে আমরা এই ট্রান্সফরমারের লোডটাকে ভেঙে অন্য আরেকটা ট্রান্সফরমারের মাধ্যমে লোডটাকে দিলাম এবং চেষ্টা করলাম যে আমাদের হাই ভোল্টেজ লাইনের যেটা আছে দৈর্ঘ্য, সেই হাই ভোল্টেজ লাইনের দৈর্ঘ্যটাকে যতটা সম্ভব বাড়ানো যায়, ঠিক আছে। তো এর মাধ্যমে আমরা কি করতে পারি? লাইনের মধ্যে যে I2R লসটা হতো, সেই I2R লসটাকে আমরা কম করতে পারি, ঠিক আছে। কিন্তু ক্যাপিটালের খরচাটা তো বেড়ে গেল। হ্যাঁ, ক্যাপিটালের খরচা, দেখো সবকিছুই মাথায় রাখতে হবে, ঠিক আছে, সবকিছুই মাথায় রাখতে হবে, কিন্তু চেষ্টা করতে হবে হাই ভোল্টেজ লাইন যতটা বেশি সম্ভব টেনে রাখা যায়, ঠিক আছে। আমার কাছে যদি অপশন থাকে
ধরো আমার কাছে যদি এমন একটা অপশন থাকে যে একটা ট্রান্সফরমার আছে, এই ট্রান্সফরমার থেকে আমরা একটা কনজিউমার, এখানে যত লোড আছে সমস্ত কিছু ফুলফিল হয়ে গেল, তারপরে ধরো এখানে একটা কনজিউমার আমার কাছে অ্যাপ্লাই করলো নতুন কানেকশনের জন্য, আরেকটা অ্যাপ্লাই করলো, এখানে আমার লাইনটা ধরো এলভি লাইনটা আমার এই পর্যন্ত টানা আছে, ঠিক আছে। এবার এই যে ট্রান্সফরমার ধরো 100 কেভিএ ট্রান্সফরমার, আমি দেখলাম যে 100 কেভিএ যে ট্রান্সফরমারটা আছে, এই ট্রান্সফরমারের যে লোড ধরো ম্যাক্সিমাম লোড আমার হয়ে গেছে ধরো মনে করো 80 কেভিএ, ধরো ম্যাক্সিমাম আমার 80 কেভিএ যায়, তার মানে আমি এখনো 20 কেভিএ এখান থেকে দিতে পারি, ঠিক আছে। এবার আমি এই 20 কেভিএ এখান থেকে দেওয়ার জন্য এখান থেকে এলভি লাইনটাকে টেনে নিয়ে গিয়ে একে পাওয়ার দেবো, না আমি চেষ্টা করব যে এর লোড ক্যাপাসিটিটাকে একটু ফাঁকা রেখে এটাকে 100 কেভিএ আছে থাক, 20 কেভিএ আমার রিজার্ভে থাক, আমি এখান থেকে এইচভি লাইন যেটা আছে, এইচভি লাইনকে আমি আরো খানিকটা এখান থেকে টেনে নেব, এখান থেকে টেনে নিয়ে এখানে আর একটা 25 কেভিএ আমি ট্রান্সফরমার বসিয়ে এই কনজিউমারটাকে আমি পাওয়ার দেবো, ঠিক আছে। বা এখানে আরো যারা কানেকশনের জন্য অ্যাপ্লাই করবে তাদেরকে পাওয়ার দেবো, ঠিক আছে। তার মানে কি আমরা একদিক থেকে চেষ্টা করবো যে আমাদের যতটা সম্ভব এইচভি লাইন বাড়িয়ে দেওয়ার। এবার যদি আমি দেখি যে এই ট্রান্সফরমার যেটা 100 কেভিএ ট্রান্সফরমার, এর ধরো লোড ম্যাক্সিমাম হয় হয়তো 50 কেভিএ, ঠিক আছে, তখন কি আমি আর একটা ট্রান্সফরমার এখানে বসানোর কথা ভাববো? তা কিন্তু আমি ভাববো না। তখন আমাকে চেষ্টা করতে হবে এই মানে যেহেতু এটা অলরেডি আনইউটিলাইজ থাকছে এবং এর মধ্যে অনেক বেশি এখনো লোড দিতে পারে, তখন আমি এই এইচডি লাইনটাকে টেনে নিয়ে গিয়ে এখানে পাওয়ার দেওয়ার চেষ্টা করবো। মানে এই ব্যাপারগুলো এখানে আমাদেরকে ট্যাক্টফুলি ভাবতে হবে যে কোথায় কোনটা করা ঠিক হবে, ঠিক আছে। ক্যাপিটালের ব্যাপারটা অবশ্যই মাথায় রাখতে হবে এবং তার সঙ্গে সঙ্গে চেষ্টা করতে হবে যাতে সিস্টেমটাকেও আরো বেশি করে ইমপ্রুভ করে দেওয়া যায়। তো এটা আমি বললাম যে এটা একটা টেকনিক যে হাই ভোল্টেজ টু লো ভোল্টেজ, এই যে রেশিও, এই রেশিওটাকে যতটা সম্ভব ইমপ্রুভ করতে হবে, ঠিক আছে। হাই ভোল্টেজ টু লো ভোল্টেজ এই রেশিওটাকে যতটা সম্ভব আমাদেরকে চেষ্টা করতে হবে ইমপ্রুভ করার। নেক্সট হচ্ছে কি না ইনকর্পোরেটিং এফিশিয়েন্ট ট্রান্সফরমার, মানে আমরা এফিশিয়েন্ট ট্রান্সফরমার ইউজ করব। এফিশিয়েন্ট ট্রান্সফরমার মানে কি, যার মধ্যে লস কম হয়। লস কম হয় কোন রকম ট্রান্সফরমারে? আমি তোমাদেরকে এক ধরনের ট্রান্সফরমার অলরেডি পড়িয়েছি, এনার্জি এফিশিয়েন্ট ট্রান্সফরমার, বা সেখানে কি কি কোর ব্যবহার করা হতো না, সেখানে হচ্ছে অ্যামোরফাস মেটাল কোর ইউজ করা হয়। অ্যামোরফাস মেটাল কোর ইউজ করলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কস্ট যেটা হচ্ছে যে কোর লসের যে পরিমাণ, সেই পরিমাণটা অনেকটাই কমে যাচ্ছে, কিন্তু তার কস্ট বেশি। এবার আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে যে আমরা এই কোর লসটাকে অনেক বছর ধরে কম রাখবো, নাকি একবার আমরা কম দামে একটা ট্রান্সফরমার বসিয়ে দেবো এবং সেটা দিয়ে আমরা অনেকদিন বেশি কোর লস সহ্য করব। এবার এই ব্যাপারগুলো কোম্পানিকে ডিসিশন নিতে হবে, ঠিক আছে। যারা হচ্ছে বেটার কোম্পানি তারা এই ডিসিশনগুলো ফার্স্ট নেবে, কারণ সবাই অ্যাকচুয়ালি এনার্জি এফিসিয়েন্সির দিকেই আলটিমেটলি যাচ্ছে। তো আলটিমেটলি সবাইকেই এই কোর যে এনার্জি এফিসিয়েন্ট যে ট্রান্সফরমার বা যেগুলো হচ্ছে অ্যামোরফাস মেটাল কোর ট্রান্সফরমার, ওই দিকেই আস্তে আস্তে সবাই শিফট করবে, ঠিক আছে। কেউ হয়তো পরে করবে, কেউ আগে করবে, কিন্তু সবাইকে আলটিমেটলি এনার্জি এফিসিয়েন্সির দিকে শিফট করতে হবে। তো এটা হচ্ছে একটা টেকনিক যার মাধ্যমে কি করা যায় না, ট্রান্সফরমারের মধ্যেকার যে লসটা, সেই লসটাকে কম করা যায়। নেক্সট হচ্ছে কি রাইট সাইজিং অফ দ্য ট্রান্সফরমার। এটা একটা খুব ভাইটাল ফ্যাক্টর। রাইট সাইজিং মানে কি, ধরো একটা ট্রান্সফরমার আছে, ট্রান্সফরমার থেকে ধরো গ্রামের মধ্যে একটা ট্রান্সফরমার, এটা ধরো তোমার 100 কেভিএ ট্রান্সফরমার, ঠিক আছে। 100 কেভিএ ট্রান্সফরমার, এটা দিয়ে আমার ধরো গ্রামের ভেতরে যত কনজিউমার আছে তাদেরকে সব পাওয়ার দেওয়া হচ্ছে, সব পাওয়ার পাচ্ছে এরা, ঠিক আছে। এবার হচ্ছে আমরা 100 কেভিএ ট্রান্সফরমারের এটা লোডটাকে আমাদেরকে রেগুলারলি মেজার করতে হবে, ঠিক আছে। দেখবে মাঝে মাঝে যারা আছে ইলেকট্রিক যারা লোক থাকে তারা মাঝে মাঝে ট্রান্সফরমারের লোড গুলোকে মেজার করে। এই লোড মেজার করার কারণ কি? কারণ হচ্ছে দেখে যে ট্রান্সফরমারটা ইউটিলাইজ। এবার ধরো এই যে 100 কেভিএ ট্রান্সফরমার, এর এলভি সাইডে ম্যাক্সিমাম কত লোড থাকতে পারে না, 133 অ্যাম্পিয়ার। এর বেশি হয়ে গেলে কিন্তু ট্রান্সফরমারটা ওভারলোডে চলছে। এবার দেখতে হবে ট্রান্সফরমার, আমরা কি জানি ট্রান্সফরমার ম্যাক্সিমাম এফিসিয়েন্সি কত পার্সেন্ট লোডে দেয়, আমরা এটাকে ক্যালকুলেট করতে পারি। কিন্তু যখন তোমরা ট্রান্সফরমার করেছো নিশ্চয়ই দেখেছো যে কোন কোন কত পার্সেন্ট লোডিং এ চালালে তার কোর লস ইকুয়াল টু কপার লস হয়। এটা দেখেছো না, এক্স স্কোয়ার ইন্টু কপার লস মানে হচ্ছে পি সিইউ ইজিক্যাল টু আমাদের কি হয়, কোর লস পি আয়রন, ঠিক আছে। এই ফর্মুলা থেকে আমরা কি পেয়ে যাই, এক্স এর ভ্যালুটা পেয়ে যাই, যেখানে এক্স হচ্ছে কি, এক্স হচ্ছে আমাদের দ্য পার্সেন্টেজ অফ বা ফ্র্যাকশন অফ দ্য লোডিং, যে লোডিং এ চালালে আমাদের ট্রান্সফরমারটা ম্যাক্সিমাম এফিসিয়েন্সি দেয়, তখন দেয় যখন আমার কোর লস এবং কপার লস এই দুটো লস যখন সেম হয়। এই ফ্র্যাকশনটা আমাদেরকে বার করতে হবে, কত পার্সেন্ট লোডিং এ চালালে ট্রান্সফরমারটা ম্যাক্সিমাম এফিসিয়েন্সি দেয়। তো আমাদেরকে চেষ্টা কি করতে হবে, যাতে করে ট্রান্সফরমারের যে লোডিং এই ম্যাক্সিমাম এফিসিয়েন্সি লেভেলে রাখা যায়। এবার ধরো আমরা কি দেখেছি, ট্রান্সফরমারে যখন আমরা প্রবলেম সলভ করেছি আমরা দেখেছি যে জেনারেলি
75 to 80 এইরকম রেঞ্জে ট্রান্সফরমার ম্যাক্সিমাম এফিসিয়েন্সি জেনারেলি দিয়ে থাকে। 75 to 80% অফ দ্য ম্যাক্সিমাম লোড, মানে কি 133 অ্যাম্পিয়ার যদি এর ম্যাক্সিমাম লোডিং ক্যাপাসিটি হয়, আমরা যদি এর 80% ধরি, 80% মানে কত হচ্ছে? 80% মানে হচ্ছে ধরো 133 গণিত 0.8, মানে ধরো 106 অ্যাম্পিয়ার, মানে 100 থেকে 110 এই রেঞ্জের মধ্যে যদি এর লোডিংটা থাকে তাহলে বলবো ট্রান্সফরমারের লোডিং ঠিক আছে। এবার যদি এই ট্রান্সফরমারটা এরকম হয়, এর ম্যাক্সিমাম লোড মানে সন্ধ্যেবেলার দিকে যদি সন্ধ্যে 7টার সময় আমরা লোডটা মেজার করি এবং লোড মেজার করে দেখি যে লোড হচ্ছে 50 অ্যাম্পিয়ার কি 30 অ্যাম্পিয়ার, তাহলে কি ট্রান্সফরমারটা আন্ডার ইউটিলাইজ, মানে এত বড় ট্রান্সফরমার এই গ্রামে লাগানোর দরকারই নেই। ট্রান্সফরমারটাতে অকারণে আমার কোর লস হচ্ছে, কিন্তু সেই অনুযায়ী আমার তো ট্রান্সফরমারের লোড নেই, তার মানে আমরা হয়তো এখানে একটা বেশি রেটিং এর ট্রান্সফরমার বসিয়ে রেখেছি, তো সেটা একটা আন্ডার ইউটিলাইজেশন হলো। আবার যদি এমন হয় আমরা দেখি যে ট্রান্সফরমারের লোড হচ্ছে ধরো 140 অ্যাম্পিয়ার, ম্যাক্সিমাম ক্যাপাসিটি 133, অথচ ট্রান্সফরমারটা 140 অ্যাম্পিয়ার রেটিং এ চলছে, মানে তার ম্যাক্সিমাম যে ক্যাপাসিটি তার থেকেও বেশি রেটিং এ বা বেশি ক্যাপাসিটিতে ট্রান্সফরমারটা রান করছে, এরকমটাও ঠিক নয়। এরকম হলেও ট্রান্সফরমারটা কি হবে, ট্রান্সফরমারটা যে কোনো সময় পুড়ে যেতে পারে, ঠিক আছে, ওভারলোডিং এর জন্য ট্রান্সফরমারটা ড্যামেজ হতে পারে। তো সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে চেষ্টা করতে হবে এখানে আরেকটা পাশে আরেকটা ট্রান্সফরমার ইনস্টল করার চেষ্টা করতে হবে, বা যদি আমরা দেখি লোড কম আছে তখন আমাদেরকে চেষ্টা করতে হবে এই বেশি রেটিং এর ট্রান্সফরমার সরিয়ে দিয়ে এখানে একটা কম রেটিং এর ট্রান্সফরমার বসিয়ে দেওয়া। সাপোজ আমরা 100 কেভিএ লাগিয়ে রেখেছি, যদি ম্যাক্সিমাম আমার 50 অ্যাম্পিয়ারই লোড থাকে, তখন আমরা এখানে একটা 63 কেভিএ বসিয়ে দেবো, 63 কেভিএ বসিয়ে দেবো, 100 কেভিএটাকে অন্য জায়গায় কাজে লাগাবো, ঠিক আছে। তার মানে কি আমাদেরকে প্রপার রেটিং এর ট্রান্সফরমারকে ইনস্টল করতে হবে। তো রাইট সাইজিং অফ দ্য ট্রান্সফরমার এটাকে সিলেকশন করাটাও কিন্তু একটা পার্ট। ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন লাইনে যদি ডিমান্ড সাইড ম্যানেজমেন্ট করতে হয় তার জন্য এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর যে রাইট সাইজ অফ দ্য ট্রান্সফরমার এটা যেন আমরা প্রপারলি সিলেক্ট করতে পারি, ঠিক আছে। নেক্সট কি, নেক্সট হচ্ছে রিকন্ডাক্টরিং অফ দ্য ডিস্ট্রিবিউশন লাইন। এটা তোমরা দেখেছো মাঝে মধ্যেই যে ডিস্ট্রিবিউশন লাইন থাকে, ডিস্ট্রিবিউশন লাইনের তার চেঞ্জ হয়, তার চেঞ্জ হয় কিনা, যেটা আমাদের ট্রান্সফরমারের এলভি লাইন, ট্রান্সফরমার থেকে যে এলভি লাইন বের হয় সেই এলভি লাইনের যে কন্ডাক্টর, সেই কন্ডাক্টরগুলো মাঝে মধ্যেই কিন্তু রিপ্লেস করা হয়। অথবা এই যে এইচভি লাইন, এইচভি লাইনের কন্ডাক্টরও কিন্তু মাঝে মধ্যেই দেখবে তার চেঞ্জের কাজগুলো হয়। এই রিকন্ডাক্টরিং করা হয় কেন, রিকন্ডাক্টরিং এই কারণেই করা হয় যে ওখানে আরো বেশি মোটা তার লাগানো হয়। অ্যাকচুয়ালি রিকন্ডাক্টরিং সবসময় বেশিরভাগ ক্ষেত্রেই আপার সাইডেই করা হয়। যদি দেখা যায় এখানে 50 স্কোয়ার এমএম এসিএসআর কন্ডাক্টর আছে, ঠিক আছে, সাপোজ এখানে আমার 50 স্কোয়ার এমএম এসিএসআর কন্ডাক্টর 11 কেভি লাইনে আছে, ঠিক আছে, 50 স্কোয়ার এমএম এসিএসআর। এবার ধরো এই যে প্রত্যেকটা তার 50 স্কোয়ার এমএম এসিএসআর, আবার 100 স্কোয়ার এমএম এসিএসআর কন্ডাক্টর হয়, ঠিক আছে, 100 স্কোয়ার এমএম এর হয়, হ্যাঁ, আবার ধরো 30 স্কোয়ার এমএম এর হয়, 30 স্কোয়ার এমএম এর এসিএসআর কন্ডাক্টর হয়। থার্টি স্কোয়ার এমএম এর যে এসিএসআর কন্ডাক্টর তাদেরকে বলা হয় ওয়েজেল কন্ডাক্টর, ঠিক আছে। 50 স্কোয়ার এমএম এর যে কন্ডাক্টর তাকে বলা হয় র্যাবিট কন্ডাক্টর। 100 স্কোয়ার এমএম এর যে কন্ডাক্টর তাকে বলা হয় ডগ কন্ডাক্টর। তো সবসময় দেখবে কি করা হয় যে এই যে 50 স্কোয়ার এমএম এর কোথাও তার আছে সেই তার চেঞ্জ করে 100 স্কোয়ার এমএম এর তার লাগাচ্ছে। এর কারণ কি, যত মোটা তার আমরা লাগাবো তত কি হবে, তার কারেন্ট ক্যারিং ক্যাপাসিটিটা বেশি হবে, এবং প্রত্যেকটা তারের কিন্তু একটা নির্দিষ্ট কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি থাকে। এবার যদি একটা এসিএসআর কন্ডাক্টর থাকে, এসিএসআর কন্ডাক্টরে যদি আমরা 50 স্কোয়ার এমএম এর এসিএসআর কন্ডাক্টর, তাতে যদি আমি মনে করি 250 অ্যাম্পিয়ার লোড দেবো, তাহলে কিন্তু তারটা কি হবে, তারটা ওভার লোডিং এর জন্য ছিঁড়ে যাবে, তার ড্যামেজ হবে, এবং তারে প্রচুর পরিমাণে আই স্কোয়ার আর লস হবে, ঠিক আছে। তাহলে আমাদেরকে কিন্তু লোড অনুযায়ী, তারের যা লোড সেই অনুযায়ী কিন্তু তারের ক্যাপাসিটি বা তারের যে ক্রস সেকশন সেগুলোকে আমাদেরকে ডিসিশন নিতে হবে, ঠিক আছে। তো এই যে কাজগুলো মানে হচ্ছে কোথাও যদি আমার সরু তার থাকে সেখানে আমরা সরু তার রিপ্লেস করে 100 স্কোয়ার এমএম এসিএসআর লাগাবো, অথবা কোথাও যদি আমার 30 স্কোয়ার এমএম এর এসিএসআর তার থাকে, যদি তারের যে লোডিং সেটা যদি বেশি হয় সেক্ষেত্রে আমরা চেষ্টা করবো কি না 50 স্কোয়ার এমএম এসিএসআর লাগানোর। যত মোটা তার আমরা লাগাবো তত তার ক্রস সেকশনাল এরিয়া বেশি হবে, তত তার রেজিস্ট্যান্স কম হবে, তত সেই তারের মধ্যে আই স্কোয়ার আর লসটা কম হবে, এবং তত তার কারেন্ট ক্যারিং ক্যাপাসিটিটা বৃদ্ধি পাবে। সুতরাং এই যে তারের যে রিকন্ডাক্টরিং করা এটাও কিন্তু একটা ডিস্ট্রিবিউশন লাইনের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট কাজ, এবং এটার মাধ্যমে ডিস্ট্রিবিউশন যে লাইন তার লসকে কম করা যায়, এবং এর মাধ্যমেও কিন্তু
সিস্টেমের যে এফিসিয়েন্সি সেটাকে অনেকটা বাড়ানো যায়। ঠিক আছে, এবং লাস্ট পয়েন্ট যেটা লেখানো আছে সেটা হচ্ছে কি পিলফারেজ। পিলফারেজ মানে হচ্ছে চুরি। ঠিক আছে, অনেকে ইলেকট্রিসিটি কনজাম্পশন করে, তোমরা দেখতে পাবে ইলেকট্রিসিটি যারা কনজাম্পশন অনেকেই ইলিগালি করে থাকে। ঠিক আছে, তারা কি করে না, এই যে এলটি লাইন, সেই এলটি লাইন থেকে তারা ডাইরেক্ট হুকিং এর মাধ্যমে বাড়িতে ইলেকট্রিসিটি কনজাম্পশন করে থাকে, অথবা ধরো মিটার বাইপাস করে দেয়, মানে ধরো মিটার আছে অথচ সেই মিটারটা এমন ভাবে ওরা কারচুপি করলো যে মিটারের মধ্যে এনার্জি মানে উঠলো না, আর কি এনার্জি কনজাম্পশন হলো কিন্তু সেটা মিটারে রেকর্ড হলো না। তো এই ধরনের বিভিন্ন কারচুপি করে, এগুলো হচ্ছে পিলফারেজ। তো কি করতে হবে, চেষ্টা করতে হবে এই সমস্ত যে চুরি, এই চুরিগুলোকে কম করার চেষ্টা করতে হবে। ঠিক আছে, তো এইগুলোই হচ্ছে আমাদের ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন সিস্টেমের মধ্যে আমরা এই সমস্ত যদি কাজগুলো করি, তো এর মাধ্যমে কি হবে না, ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন লাইনের লস কমবে এবং ডিমান্ড সাইড যে ম্যানেজমেন্ট, এই কাজটাও আমরা প্রপারলি করতে পারবো। ঠিক আছে, এবং আলটিমেটলি আমরা লাস্ট যেটা আছে সেখানে হচ্ছে এন্ড ইউজ। এন্ড ইউজ মানে হচ্ছে অ্যাকচুয়ালি যারা ইলেকট্রিসিটিটা ইউজ করছে তাদের ক্ষেত্রে কি কি ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। তো প্রথমেই হচ্ছে কি না, সিস্টেমেটিক অ্যাপ্রোচ টু ইমপ্রুভ দ্য প্রসেস এফিসিয়েন্সি। মানে ধরো কোনো একটা প্ল্যান্ট আছে, হ্যাঁ, কোনো একটা প্ল্যান্টের মধ্যে ধরো ইলেকট্রিসিটি ব্যবহার করা হচ্ছে, একটা প্রসেসের মাধ্যমে তো ইলেকট্রিসিটি ইউজ করা হয়, প্রসেস প্ল্যান্ট। তো সেই প্রসেসের যদি আমরা এফিসিয়েন্সিকে বাড়াতে পারি, আরো এফিসিয়েন্ট কোনো টেকনোলজি সেখানে ব্যবহার করতে পারি, যত এফিসিয়েন্ট টেকনোলজি হবে তত কি হবে, এনার্জি কনজাম্পশন কম হবে। তো প্রসেসের এফিসিয়েন্সি বাড়িয়ে এন্ড ইউজারের ক্ষেত্রে ইলেকট্রিসিটি কনজাম্পশনকে কম করা যেতে পারে। নেক্সট হচ্ছে ইমপ্রুভ ইনকর্পোরেটিং এফিসিয়েন্ট ইকুইপমেন্টস। আমরা যদি আরো এফিসিয়েন্ট ইকুইপমেন্ট ব্যবহার করি, যেমন ধরো আমাদের রেফ্রিজারেটর, ঠিক আছে, রেফ্রিজারেটরের ক্ষেত্রে যদি আমরা 5 স্টার অথবা 3 স্টার যে টেকনোলজি আছে সেগুলো ব্যবহার করি, অথবা ধরো এয়ার কন্ডিশনারের ক্ষেত্রেও যে 3 স্টার 5 স্টার বিভিন্ন রেটিং যুক্ত এয়ার কন্ডিশনার আছে সেগুলোকে যদি ব্যবহার করি, তাহলে কি হবে, সেগুলো হচ্ছে সমস্ত কিছু হচ্ছে এফিসিয়েন্ট ইকুইপমেন্ট। তাতে এনার্জি কনজাম্পশন অনেক কম হবে। হয়তো তোমার ইনিশিয়াল খরচটা বেশি পড়বে কেনার সময়, কিন্তু আলটিমেটলি যদি ওটা 10 বছর চলে তাহলে কিন্তু ইলেকট্রিসিটি কনজাম্পশনে ওটা প্রচুর পরিমাণে সাশ্রয় করে দেবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি স্ট্যাগার দ্য লোড প্রোফাইল। স্ট্যাগার মানে হচ্ছে যে লোড প্রোফাইল যেটা আছে, লোড প্রোফাইলটাকে অল্টার করে দেওয়া। মানে লোড প্রোফাইল যদি আমাদের দেখি, এই যে একটা লোড প্রোফাইলের ছবি এখানে দেখানো আছে, এটা একটা লোড প্রোফাইল। তো মানে লোডের ভ্যালু দেখো এখানে এত কমে গেছে সকাল 5টার সময়, আর বিকাল 6টার সময় আমার এত বেড়ে গেছে। এটা একটা মানে এই যে লোড প্রোফাইল, এটাকে আমরা যদি স্ট্যাগার করে এরকম করে দিতে পারি, একটা যদি ফিক্সড ভ্যালুর মধ্যে আমরা এইরকম প্যাটার্ন নিয়ে আসতে পারি, তাহলে কি হবে, তাহলে আমার ম্যাক্সিমাম ডিমান্ড যেটা আছে, ম্যাক্সিমাম ডিমান্ডটা অনেকাংশে কিন্তু, মানে যদি ধরো আমরা এইরকম করতে পারি, এটাকে আমরা যদি ম্যাক্সিমাম ডিমান্ডটা অনেকাংশে কিন্তু কমিয়ে ফেলতে পারি। মানে ওইটা অ্যাকচুয়ালি আমরা কি করলাম, আমরা অ্যাকচুয়ালি লোড প্রোফাইল যেটা আছে কনজিউমারের, সেটাকে আমরা স্ট্যাগার করে দিলাম, মানে অল্টার করে দিলাম। ঠিক আছে, এন্ড লাস্ট পয়েন্ট যেটা হচ্ছে ট্যারিফ রেগুলেশন। ট্যারিফের মধ্যে অনেক আমরা রেগুলেট করতে পারি, যে আমরা তো দেখতেই পাচ্ছি যে টাইম অফ দ্য ডে ট্যারিফ আছে, যেখানে রাতের দিকে অর্থাৎ অফ পিক আওয়ার্সে লোড কনজাম্পশন যদি করে বা পাওয়ার কনজাম্পশন যদি সে করে, তাকে অনেক কম রেটে ট্যারিফ দিতে হচ্ছে। তার মানে এই যে ট্যারিফ রেগুলেশন, এগুলো হচ্ছে আমার এন্ড ইউজারের ক্ষেত্রে আমরা এই সমস্ত টেকনিক ব্যবহার করতে পারি ফর ডিমান্ড সাইড ম্যানেজমেন্ট। ঠিক আছে, তো আমরা 3 ধরনের যে আমাদের 3টে যে কম্পোনেন্ট, অর্থাৎ জেনারেশন, ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশন এবং এন্ড ইউজার, তাদের প্রত্যেকের ক্ষেত্রেই আমরা দেখলাম যে ডিমান্ড সাইড ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা কি কি ধরনের পদ্ধতি আমরা ফলো করতে পারি। ঠিক আছে, তো আজকে আমি এই পর্যন্তই স্টপ রাখছি। নেক্সট ডেতে পরবর্তী পার্টগুলো আলোচনা করা হবে। স্যার বলো। স্যার একটা কোশ্চেন ছিল বলো। স্যার, মানে 11 কেবি লাইনে যেখানে পিন ইনসুলেটর লাগানো থাকে, ওখানে সে পিন ইনসুলেটরের সাথে যে তারটা লাগানো থাকে, মানে 11 কেবি যে লাইনটা হয় তার সাথে যে পিন ইনসুলেটর যে লাগানো আছে সেই তারটার একটা গ্যাপ দেওয়া হয়, তারটার এন্ডিং পয়েন্টে, ওইটা কেন দেওয়া হয়? বুঝলাম না, কোন জায়গাটায় বলো তো একটা। স্যার, একটা 11 কেবি লাইনে যখন পিন ইনসুলেটর লাগানো হয়, হ্যাঁ, 11 ইনসুলেটর, কেবি লাইন, 11 কেবি লাইনের ওইরকম একটা পিন ইনসুলেটর আছে। হ্যাঁ, তো পিন ইনসুলেটরের মাথা দিয়ে যে ওখানে যে তারটা যে জয়েনটা করা হয় না, হ্যাঁ, এখানে যে জয়েন করা হয় এই 11 কেবি লাইনটার সাথে, হ্যাঁ, মানে এখানে একটা তারের মতো পেঁচানো থাকে। হ্যাঁ, ওটা হচ্ছে হ্যাঁ। ড্যাম্পারের কাজ করে, ড্যাম্পার যেটা হচ্ছে। হ্যাঁ বলো, মানে যে লাইনের যে ভাইব্রেশন হয় না, এর উপর দিকে তোলা থাকে শেষে এই এন্ড পয়েন্টে আর কি। হ্যাঁ, মানে এই পেঁচানোটা।
মানে ওটা স্যার উপরের দিকে তোলা কন্ডাক্টরের থাকে। সাথে হ্যাঁ পেঁচানোটা হ্যাঁ একটুখানি তোলা থাকে, দিয়ে সামনের দিকে একটু এগোনো থাকে, সামনের দিকে একটু এগোনো থাকে। মানে একটু এটা এগিয়ে দিন। বুঝতে পারছি না, মানে তুমি একটা একটা কাজ করো, তোমার কি কম্পিউটারে এটা কানেক্টেড আছে? না কম্পিউটারে স্যার করছো? ফোনে, না স্যার আচ্ছা, ফোনে ফোনে। তাহলে তো ড্র করতে পারবে না। আমি ব্যাপারটা ঠিক করতে পারছি না, মানে তুমি কি বলতে চাইছো কোশ্চেনটা? স্যার এই যে তারটার সাথে জড়ানো আছে, যে তারটা জড়ালো সেটা একটুখানি এগোনো থাকে, মানে যে যে তারটা ইনসুলেটরটা লাগানো আছে। দেখো, এটা তারটা জড়ানো থাকে এই কারণেই, মানে যেটা তোমার ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে ড্যাম্পার বলে একটা জিনিস দেখেছো তো? ড্যাম্পার কি হ্যাঁ জন্য থাকে? লাইনের যে অসিলেশন যেটা হয় বা ভাইব্রেশন যেটা হয় সেটাকে যাতে অ্যাবজর্ব করতে পারে, তার জন্য ভাইব্রেট এটা থাকে। ঠিক সেরকম ভাবে এখানে যে তোমার এই যে পিন ইনসুলেটর ওপরে যে তারটা যায় সেখানেও এরকম তার জড়ানো থাকে। এটা এই কারণেই বাইন্ডিং ওয়্যার বলে এটাকে, এটা এই কারণেই থাকে যাতে করে মানে এই যে ডিস্ট্রিবিউশন লাইন, মানে এটা যে 11 কেবি লাইন, এটাও তো ভাইব্রেট করবে, সেই হুম ভাইব্রেশনটাকে অ্যাবজর্ব করবার জন্য এই মানে এই এটাকে লাগানো থাকে। এটা হচ্ছে ড্যাম্পারেরই কাজ করে অ্যাকচুয়ালি, মানে আমাদের মানে 11 কেবি তারটা লাইনের স্যার ক্ষেত্রে। ওই যে তারটা শেষ হয় না, মানে শেষ পয়েন্টটা তারটার সাথে জড়ানো হয় না, শেষ পয়েন্টটাকে মানে এয়ারে রাখা হয়। একটা জায়গাতে তো ওটাকে শেষ করতেই হবে না, শেষ করলে তো হ্যাঁ সেটা এয়ারে থাকবেই, মানে কোথায় মানে কন্টিনিউ কি করে চলবে? তারের ওপরে ধরো ওটাকে পেঁচিয়ে দিয়েছে, তো পেঁচালে হ্যাঁ একটা জায়গাতে তো উঠে থাকবেই না, একটা জায়গাতে তো উঠে থাকবেই, মানে এটা তো কিছু আমি করার দেখেছি নেই। অনেক পিন ইনসুলেটরের, প্রত্যেকটা পিন ইনসুলেটরের ক্ষেত্রে এটা করা হয়, আমি দেখেছি, তাই জিজ্ঞাসা করলাম স্যার। না, ওটা ধরো তারের ওপরে পেঁচিয়ে তো একটা জায়গাতে তো উঠিয়ে রাখতেই হবে, হুম এটা তো কিছু করার নেই। ঠিক আছে স্যার। এখন দিকে কি স্যার সৌরভ কুণ্ডু ছিল ক্লাসে। ছিল? ছিল হ্যাঁ অনেকক্ষণ স্যার। ধরে।